যাই, আমি এই খাবারগুলো বৌমাদেরকে দিয়ে আসি। আমার 3 বৌমা সবসময় আমার কত সেবা যত্ন করে, আর ওরা তো আমার মেয়ের মতোই। তাই এই শীতের দিনে আমি ওদেরকে দেখবো না তো কে দেখবে? যাই, আমি বরং রাতের খাবারটা ওদের ঘরেই দিয়ে আসি। এই বলে শিল্পা দেবী যখন তার বৌমাদের কাছে যায়, তখন সে দেখে যে 3 বৌমা একই ঘরে কম্বলের তলায় বসে টিভি দেখছে আর নিজেদের মধ্যে হাসি মজা করছে। হ্যাঁ মা, বলুন কি হয়েছে? আপনার আবার কি প্রয়োজন পড়লো? এখন আমাদেরকে ডিস্টার্ব করতে চলে এলেন, তাই তো? আসলে আমি রাতের খাবারটা তোমাদেরকে দিতে এলাম। তোমাদের তো খিদে পেয়েছে নিশ্চয়ই, ভাবলাম তোমাদের খাবার ঘরেই দিয়ে যাই। এই ঠান্ডার মধ্যে আর বাইরে বেরোতে হবে না। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এবার দরজাটা বন্ধ করে চলে যান। আর হ্যাঁ, এই প্লেটগুলোও তো নিয়ে যেতে হবে। আমাদের খাওয়া হয়ে গেলে আপনি একবার এসে প্লেটগুলো নিয়ে চলে যাবেন। আরে তুমি চিন্তা করো না, আমি তোমাদের 2 গরিব ভিখারি যাকে এখনই তোমাদের রুমে পাঠিয়ে দিচ্ছি। তোমাদের যতক্ষণ না খাওয়া হবে ততক্ষণ ওরা এখানেই দাঁড়িয়ে থাকবে, আর তারপর খাওয়া হয়ে গেলে প্লেট নিয়ে ওরা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, আপনি বরং ওদেরকে আমাদের রুমেই পাঠিয়ে দিন। এই বলে শিল্পা দেবী তার ছোট 2 গরিব বৌমার কাছে যায়। এই যে, তোমরা তোমাদের বড়লোক জায়েদের কাছে যাও। ওদের খাওয়া হয়ে গেলে প্লেটগুলো রান্নাঘরে নিয়ে এসে ধুয়ে রেখে দেবে, তা না হলে কিন্তু ওরা রেগে যাবে। আর হ্যাঁ, রাত্রিবেলা কিন্তু আমার রান্নাঘর একেবারে পরিষ্কার চাই। থালা বাসন ধোয়া মাজা হয়ে গেলে রান্নাঘরটাও পরিষ্কার করে মুছে দেবে। আমি কিন্তু ওদের 3 জনকেই ঘরে খাবার দিয়ে এসেছি, আর তোমরা নিজেদের মতো খেয়ে নিও। মা দেখুন, আমি একটা কথা বলছি, দয়া করে আপনি খারাপ ভাববেন না। এই শীতকালে আমাদের 2 বৌমারও ঠান্ডা লাগে, কিন্তু আমরা কত কাজকর্ম করি, সকাল থেকে রাত পর্যন্ত একভাবে খাটি। এমনকি এখন জলের সমস্ত কাজকর্ম আমরাই করি, আর আপনার বড়লোক 3 বৌমা শুধুমাত্র পায়ের উপর পা দিয়ে বসে থাকে। হ্যাঁ তো কি হয়েছে? তোমরা গরিব ভিখারির মতো থাকো, তাই আমার বড়লোক বৌমাদেরকে নিয়ে একদম কোনো খারাপ মন্তব্য করবে না। আমার 3 বৌমা খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, আমার কত সেবা যত্ন করে। তোমাদের মতো নয়, তোমরা তো বাবার বাড়ি থেকে যৌতুকে কিছুই নিয়ে আসোনি, কিন্তু আমার ধনী 3 বৌমা যৌতুকে কত কত জিনিস নিয়ে এসেছে, তার উপর আমাকে অনেক সুন্দর সুন্দর উপহারও দিয়েছে। হ্যাঁ মা, তাই জন্যই তো আপনি একেবারে গলে গেছেন। আমরা আপনাকে কিছুই দিতে পারিনি বলে, আর আমাদের বাবা মা যৌতুকেও কিছু দিতে পারিনি বলে আমাদেরকে আপনি একদম 2 চোখে দেখতে পারেন না। আমরা যদি বড়লোক হতাম আর আপনাকে দামি দামি উপহার নিয়ে এসে দিতে পারতাম, তাহলে আপনিও আমাদেরকে খুব ভালোবাসতেন, তাই না? এই ঠান্ডার মধ্যে আমাদেরকে তাহলে ছেঁড়া ফাটা কম্বলে ঘুমাতে হতো না। এমন কথা শুনে শিল্পা দেবী খুবই রেগে যায়, কিন্তু সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আসলে শিল্পা দেবী তার বড়লোক 3 বৌমাকে একেবারে চোখের মনি করে রাখে, আর শীতকালে তাদের কম্বল একটুকু পুরানো হয়ে গেলেই সেই কম্বল তারা কিছুতেই আর ব্যবহার করতে চায় না, যার ফলে শিল্পা দেবী 3 ধনী বৌমাকে নতুন নতুন কম্বল কিনে নিয়ে এসে দেয়। আর অন্যদিকে 2 গরিব বৌমাকে শিল্পা দেবী মোটেই সহ্য করতে পারে না, এমনকি ঠান্ডার মধ্যে তাদের উপর সবসময় কাজের বোঝা চাপিয়ে দেয়। আর সেই সাথে তাদেরকে শীতকালে ঘুমানোর জন্য ছেঁড়া ফাটা পুরানো পাতলা কম্বল ব্যবহার করতে দেয়, যার ফলে 2 যা খুবই কষ্ট করে কোন রকমের শীতের রাত কাটায়। একদিন রাত্রিবেলা, দিদি আমার ভীষণ ঠান্ডা লাগছে, আমার এই পাতলা কম্বলে একদমই শীত কাটছে না। চলো না আমরা মায়ের কাছ থেকে গিয়ে আরো একটা কম্বল নিয়ে আসি, তা না হলে এই ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে তো আমরা মারা যাবো। বলো কি আর করবো বল, আমরা কি মায়ের থেকে কম্বল চাইনি? কম্বল চাওয়ার জন্য মা আমাদেরকে কতবার অপমান করলো, তোর কি মনে নেই? আমরা যতবারই মায়ের কাছ থেকে কম্বল চাইতে গেছি, ঠিক ততবারই মা আমাদেরকে অপমান করেছে। গরিব ভিখারি, অমুক তমুক, আরো কত কি। তাই আমি তো ভেবেই নিয়েছি আমি মায়ের কাছ থেকে কম্বল কেন, কখনো কোনো জিনিস চাইবো না। জবা এবং জুলি এভাবেই নিজেদের মনের দুঃখ প্রকাশ করতে থাকে। আর এমন সময় সেখানে তাদের শাশুড়ি মা শিল্পা দেবী চলে আসে, আর সেখানে আসার পর সে কোনো কথা না বলেই জবা এবং জুলির গায়ে ঠান্ডা 1 বালতি জল ঢেলে দেয়, যার ফলে তারা দুজনে চিৎকার করে ওঠে, আর ঠান্ডার মধ্যে তারা থরথর করে কাঁপতে থাকে। মা, আপনি এটা কি করলেন? একে আজকে অনেক ঠান্ডা পড়েছে, আর তারপর আপনি আমাদের গায়ে ঠান্ডা জল ঢেলে দিলেন কেন? আমরা কি এমন করেছি যে আপনি আমাদের সঙ্গে এরকম করলেন? আমরা কি রাত্রিবেলা ঠিকভাবে ঘুমাতেও পারবো না? তোমরা এখানে শুয়ে শুয়ে গল্প করছো, আর ওদিকে আমার 3 বৌমাকে কে দেখবে? ওদের ফরমাইশ গুলো কে শুনবে? তোমরা তো জানো ওরা অনেক বড়লোক ঘরের মেয়ে, আর ওদের বাড়িতে অনেক কাজের লোক ছিল, তাই ওদেরকে আগে কিন্তু কোনো কাজকর্ম করতে হতো না। আর এখন আমাদের বাড়িতে কাজের লোক বলতে তোমরা দুজনই আছো, আর তোমরা দুজনে যদি এরকম কম্বলের মধ্যে ঢুকে শুয়ে থাকো, তাহলে ওদের কাজগুলো কে করবে শুনি? যাও, ওরা কি বলছে গিয়ে শোনো। কিন্তু মা, এখন তো অনেক রাত হয়ে গেছে, দিদিরা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আমি কালকে সকালবেলা দিদিদের কাছে যাব, আর ওদের কিছু কাজ থাকলে করে দেব।
আচ্ছা, আমার মনে হচ্ছে তোমরা বাংলা ভাষা বুঝতে পারো না। এবার কি তোমাদেরকে অন্য কোনো ভাষাতে বলতে হবে? ঠিক আছে, তোমাদের জন্য আমার কাছে আরো একটা ভাষা আছে। আমি এখনই ঠান্ডা এক বালতি জল নিয়ে আসছি, তবেই তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এমন কথা শুনে দুই বৌমা ভয় পেয়ে যায়, আর তারা তখনই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে তাদের তিন বড়লোক জায়ের কাছে যায়। কিরে, মা তোদেরকে ঠান্ডা জলে এই রাত্রিবেলা স্নান করিয়ে দিল? আচ্ছা ঠিক আছে, এসব কথা ছাড়। আমাদের তিন জায়ের এখন ফুচকা খাওয়ার খুব ইচ্ছা করছে, আর এখন তো সবে 10টা বাজে। আমার মনে হচ্ছে বাজারে গেলে তোরা ফুচকা পেয়ে যাবি। যা, আমাদের তিনজনের জন্য ফুচকা কিনে নিয়ে আয়। কিন্তু দিদি, রাত 10টা বাজে, এখন আমরা ফুচকা কোথায় পাবো? আর তুমি তো জানো বাইরে এখন কত ঠান্ডা। এখন বাইরে আমরা দুজনে মিলে রাতের অন্ধকারে কোথায় যাব? আমরা বরং কালকে বিকালে তোমাদের জন্য ফুচকা নিয়ে এসে দেব, কেমন? আচ্ছা, এখন দেখছি তোদের গরিব ভিখারিদের মুখেও কিন্তু বুলি ফুটেছে। কত টাকা লাগবে বল, তোদের মুখে এখনই ছুড়ে দেব, তখন তোরা সব কাজ করবি। আর তা না হয় আমি এখনই মাকে ডাকবো আর বলে দেব তোরা আমাদের কোনো কথা শুনছিস না। তখনই বুঝতে পারবি মজা কাকে বলে। রিনার মুখে এমন কথা শুনে জবা এবং জুলি ভয় পেয়ে যায়, আর তারা তখনই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাইরে চলে যায়। কিন্তু তারা এদিক ওদিক খোঁজার পরও কোথাও ফুচকা পায় না। আর যদিও বা তারা কোনো ফুচকাওয়ালাকে খুঁজে পায়, তার কাছে ফুচকা থাকে না। কিরে, এখন কি হবে? আমরা যদি বাড়িতে ফুচকা না নিয়ে যাই, তাহলে তো আমাদের জায়েরা আমাদেরকে কথা শুনিয়ে আর রাখবে না। প্রত্যেকদিন আমাদের উপর এভাবে অত্যাচার করে চলেছে, তার উপর আজকে বাইরে কত ঠান্ডা। এখন আমরা ফুচকা কোথায় পাবো? দিদি, চলো আমরা বাড়িতে ফিরে যাই, তা না হলে এত রাত্রিবেলা আমরা কোথাও ফুচকা পাবো না। আমরা যতই খোঁজাখুঁজি করি না কেন, আমাদেরকে খালি হাতেই বাড়ি ফিরতে হবে। আর আমি তো বাড়ি গিয়েই কম্বলের মধ্যে ঢুকে পড়বো, কারণ ভীষণ ঠান্ডা লাগছে আমার। তুই কোন কম্বলের ভেতর ঘুমাবি শুনি? যেই কম্বলটা আমাদের শাশুড়ি মা জল ঢেলে একেবারে ভিজিয়ে দিয়েছে, সেই কম্বলটা যদি গায়ে দিয়ে ঘুমাস, তাহলে তুই ঠান্ডাতে একেবারে মারা যাবি। হ্যাঁ তাই তো, এখন তাহলে কি হবে? আমরা বাড়ি গিয়ে কোন কম্বল গায়ে দেব? আমাদের কাছে তো আর এক্সট্রা কোনো কম্বল নেই। আজকে শাশুড়ি মায়ের কাছে একটা কোনো কম্বল চাইতে হবে। এভাবেই কথা বলতে বলতে দুই জা বাড়িতে ফিরে আসে। আর তারা যখন বাড়িতে এসে জানায় বাজারে ফুচকা পাওয়া যাচ্ছে না, তখন তাদের তিন বড়লোক যা রাগে একেবারে ফুলে ওঠে। তোদের দ্বারা তো একটা কোনো কাজই হবে না দেখছি। দাঁড়া, আমি এখনই মাকে ডাকছি। শুধু কম্বলের মধ্যে ঢুকে আরাম করা, তাই তো? তোদের তো আর কোনো কাজ নেই। দিদি, আমরা ছোট বলে তোমরা যা ইচ্ছা তাই বলবে, এটা কি হতে পারে বলো? আর আমরা তোমাদের মতো অলস বা কুড়ে নই। আমরা তো সারাদিন কাজকর্ম করি, তা সত্ত্বেও আমাদের কোনো নাম নেই। কিন্তু তোমরাই বরং তিন যা সবসময় কম্বলের মধ্যে ঢুকে আরাম করো। তা সত্ত্বেও মা তোমাদের কত ভালোবাসে, কারণ তোমাদের কাছে অনেক টাকা আছে। আর তোমরা তো মানুষকে মানুষ বলেই গণ্য করো না। এই যে শীতকালে কতটা কষ্ট করে তোমাদের জন্য বাইরে ফুচকা খুঁজতে গেলাম, তোমরা সেটা বুঝতেই পারবে না। এই বলে জবা এবং জুলি সেখান থেকে চলে যায়, আর তারা তাদের শাশুড়ি মায়ের কাছে গিয়ে কম্বল চাইতে শুরু করে। মা, বলছিলাম যে আপনি তো গায়ে জল ঢেলে আমাদের কম্বলটা ভিজিয়ে ফেললেন, আমাদেরকে একটা পুরানো কম্বল দিন না এখন, তা না হলে আমরা আজকে রাতে কিভাবে ঘুমাবো? হ্যাঁ মা, দয়া করে আমাদের উপর একটু দয়া মায়া দেখান। আপনি তো আপনার তিন বৌমার প্রতি যত দয়া দেখান, আজকে অন্তত আমাদের কথা একটু ভাবুন। আমাদের কাছে গায়ে দেওয়ার মতো এক্সট্রা কোনো কম্বল নেই, আর এই ঠান্ডার মধ্যে আমরা যদি কম্বল ছাড়া ঘুমাই, তাহলে তো আমাদের খুব ঠান্ডা লাগবে। তোমরা কি ভেবেছো তোমরা আমার সামনে এসে ন্যাকা কান্না কাঁদবে আর আমি তোমাদেরকে কম্বল দিয়ে দেব? আমি তো শুনতে পেলাম তোমরা আমার তিন বৌমার জন্য ফুচকা নিয়ে আসতে পারোনি, তাই ওরা আমাকে বলেই দিয়েছে তোমাদেরকে আজকে কোনো রকম ভাবে কম্বল দেওয়া যাবে না। আমি যদি তোমাদেরকে এখন নতুন কম্বল দিই, তাহলে আমার তিন বৌমা আমার উপর রেগে যাবে। শাশুড়ি মায়ের কথা শেষ হতে না হতেই সেখানে রিনা চলে আসে। আপনাদের কথা শুনে আমি আর থাকতে পারলাম না। এই যে তোরা শোন, গরিব ভিখারিরা যেমন শীতকালে রাস্তায় ঘুমায়, ঠিক তোরাও আজকে কম্বল ছাড়া ঘুমাবি। এত সুন্দর বাড়িতে ঘুমাতে পারবি, এটাই তো তোদের ভাগ্যের ব্যাপার। তোদের আবার কম্বলের কিসের প্রয়োজন রে? আরে বৌমা, তুমি আবার কি জন্য বাইরে এলে বলো তো? দেখছো তো এত ঠান্ডা, হিটারের সামনে থেকে আসার কোনো দরকার নেই। তোমাদের ঠান্ডা লেগে যেতে পারে, কি দরকার আমাকেই তো বলতে পারতে, আমি তাহলে তোমাদের ঘরে চলে যেতাম। আচ্ছা বুঝতে পেরেছি, তোমাদের খিদে পেয়েছে তাই তো? ওয়াও মা, আপনি তোমার মনের কথা একেবারে বুঝতে পেরে গেছেন। সত্যি ভীষণ জোরে খিদে পেয়েছে। এই জবা, জুলি, তোরা দুজনে মিলে আমাদের জন্য একটু ম্যাগি আর পাস্তা বানিয়ে নিয়ে আয় তো, আমাদের ঘরে দিয়ে আসবি কিন্তু। মা, এদের দুজনকে ভালো করে বুঝিয়ে দিন, কোনো গড়বড় যেন না হয়। এই বলে রিনা সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর একদিন বাড়ির বড় তিন ছেলে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। আর অন্যদিকে বাড়ির দুই ছোট ছেলে অর্থাৎ জবা এবং জুলির দুই স্বামী খুবই হাসি খুশি বাড়িতে ফিরে আসে। আর তাদেরকে দেখে জবা এবং জুলি একেবারে চমকে ওঠে। কি ব্যাপার জবা, তুমি আমাকে দেখে চমকে গেছো তাই তো? শোনো, আমি আর জয়দীপ আমরা দুই ভাই
একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেছি, আর ওখান থেকে আমাদেরকে শহরে একটা ফ্ল্যাটও দেওয়া হয়েছে। তাই আমরা ঠিক করে নিয়েছি এবার তোমাদেরকে নিয়ে ওখানে চলে যাব। তোমাদেরকে আর কষ্ট সহ্য করতে হবে না, বুঝেছো? তাহলে এতদিন পর উপরবেলা আমাদের মুখের দিকে তাকিয়েছে, তাই তো? রাজীব, তুমি জানো এই ঠান্ডার মধ্যে মা আমাদেরকে কম্বল দিত না। ছেঁড়া ফাটা একটা কম্বল দিয়েছিল ঠিকই, কিন্তু প্রত্যেকদিন জল ঢেলে সেটা ভিজিয়ে দিত। তাই আমাদেরকে কম্বল ছাড়া ঘুমাতে হয়েছে। তোমরা আমাদেরকে দেখে চিনতে পারছো তো? মা তো আমাদেরকে ঠিকভাবে খেতেও দেয় না। হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রথম থেকেই বুঝে নিয়েছি মা শুধুমাত্র বড় বৌদি, মেজ বৌদি আর সেজ বৌদিকেই ভালোবাসে, আর আমাদের 5 ভাইয়ের মধ্যে 3 দাদাকে বেশি ভালোবাসে। সেই জন্যই তো আমরা 2 ভাই এক হয়ে এত সব কিছু করতে পারলাম। চলো আমরা যে ফ্ল্যাটে থাকি তোমাদেরকেও নিয়ে চলে যাব, আর ওখানে অনেক সুন্দর নরম দামি দামি কম্বলও আছে, তোমরা অনেক আরাম করে ঘুমাতে পারবে। রাজীবের কথা শুনে জবা এবং জুলি খুবই খুশি হয়। অন্যদিকে বাড়ির 3 বড় ছেলের ব্যবসাতে প্রচন্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়, যার ফলে তারা সমস্ত কিছু হারিয়ে বাড়িতে ফিরে আসে। আর এখন তাদের হাতে টাকা পয়সা বলতে কিছুই থাকে না। এমন পরিস্থিতিতে রাজীব এবং জয়দীপ তাদের পাশে দাঁড়ায়, যার ফলে বড়লোক 3 বৌমা এবং শিল্পা দেবী নিজেদের ভুল বুঝতে পারি। তাই তারা হাত জোড় করে জবা এবং জুলির উপর অত্যাচারের জন্য ক্ষমা চায়। সেদিনের পর থেকে তারা সবাই মিলেমিশে বসবাস করতে থাকে।